স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ভারতের নদ নদী নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। ভারতের নদ নদী কীভাবে আমরা পড়ব, আমি আজকে বোর্ডে না পড়িয়ে আজকে তোমাদের আমি ম্যাপের সাহায্যে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক ভূগোল বইয়ের যে ম্যাপ আছে সেই ম্যাপের সাহায্যে আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি ভারতের নদ নদী। ভারতের নদ নদী বললে এখানে নিশ্চয়ই ভারতের নদ নদীর ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ম্যাপটাই এখানে রয়েছে। একদম দেখো, ভারতের ম্যাপটা এখানে রয়েছে। ভারতের নদ নদী যখনই আমরা বলবো, প্রথম পর্যায়ে কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে আদর্শ নদী। আদর্শ নদীর নাম কি? না, গঙ্গা। কেন আদর্শ নদী তাকে আমরা বলে থাকি? যার তিনটে গতি লক্ষ্য করা যায়, উচ্চ, মধ্য এবং নিম্ন গতি লক্ষ্য করা যায়। তাহলে প্রথমে আমরা গঙ্গা সম্বন্ধে একটু জেনে নেব। তাহলে আমি একটু জুম করে নিই। হ্যাঁ, একদম গঙ্গা। গঙ্গা কি বলছে? যে মোট দৈর্ঘ্য 2525 কিমি। এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এই যে গঙ্গার এখানে উৎপত্তি। একটু খেয়াল করে দেখো, গঙ্গার উৎপত্তি আমরা দেখতে পেয়ে থাকছি। কোত্থেকে তার উৎপত্তি? না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে তার উৎপত্তি। তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা, এই যে এইখানটায়, এইখান থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়ে আসছে। উৎপত্তি হওয়ার পর প্রথমে কিন্তু তার নাম হচ্ছে ভাগীরথী। সেই ভাগীরথী নদী যখন দেবপ্রয়াগের কাছে, অর্থাৎ এইরকম জায়গায় দেবপ্রয়াগের কাছে অলকনন্দার সঙ্গে এসে, এইরকম জায়গায় অলকনন্দার সঙ্গে এসে মিলিত হচ্ছে, তখন কিন্তু তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে গঙ্গা। প্রায় গোমুখ তুষার গুহা থেকে 7010 মিটার ভাগীরথী রয়েছে, অর্থাৎ প্রায় 7 কিলোমিটার রয়েছে। তাহলে দেবপ্রয়াগের পর থেকে ভাগীরথী এবং অলকনন্দার নাম হয়ে গেল কি না, আমাদের গঙ্গা নামে পরিচিত। সেই হরিদ্বার পর্যন্ত কত কিমি উচ্চগতি? না, 280 কিমি। এই হরিদ্বার পর্যন্ত কত কিমি? না, 280 কিমি এদের বিস্তার। সেটা কি না, তার উচ্চগতি। এখানে কি কি উপনদী দেখা যায়? পিন্ডার, ধৌলিগঙ্গা, মন্দাকিনী, অলকনন্দা, এগুলো লক্ষ্য করা যায়। এরপরে প্রায় 1270 কিমি গঙ্গার মধ্যগতি, অর্থাৎ হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। এইখানে আমরা দেখতে পাচ্ছি রাজমহল পাহাড়, যেখানে আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করব ঠিক তার আগে পর্যন্ত রাজমহল পাহাড়। এখানে আমরা গঙ্গা নদী দেখতে পাচ্ছি, গঙ্গার উপনদী এখানে যমুনা এসে যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে যমুনা এসে কিন্তু এখানে মিলিত হয়েছে, মধ্যগতিতে এসে মিলিত হয়ে সেটা কোথায় যাচ্ছে না, সেটা হরিদ্বার থেকে আমার যে রাজমহল পাহাড় পর্যন্ত 1210 কিমি আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে উৎপত্তি হয়ে এখান থেকে গিয়ে রাজমহল পাহাড় 1210 কিমি। এটাকে কি বলছি আমরা? মধ্যগতি। ঠিক যমুনা গঙ্গার দীর্ঘতম উপনদী আমরা এক্ষুনি আলোচনা করছিলাম। এরপরে রাজমহল পাহাড় থেকে দক্ষিণমুখী হয়ে, রাজমহল পাহাড় থেকে একদম দক্ষিণমুখী হয়ে আমরা বঙ্গোপসাগরে এসে পতিত হচ্ছে। এই যে বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ এখানে বঙ্গোপসাগর। আমি যদি জুমটা একটু করে নিই, তাহলে একটু দেখো, আমরা জাস্ট পশ্চিমবঙ্গে ঢুকলাম, পশ্চিমবঙ্গে থেকে এখানে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হলো। এখানে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে।
পশ্চিমবঙ্গে ঢুকে প্রথমত নদীটির নাম হচ্ছে কি না ভাগীরথী। তারপরে হুগলি নামকরণ হয়ে সে কিন্তু কোথায় পতিত হচ্ছে, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। আর বাকি যে অংশটা বাংলাদেশে চলে যাচ্ছে তার নাম কি হচ্ছে না, তার নাম হচ্ছে পদ্মা। ভাগীরথী এবং হুগলি নদী ও পদ্মা বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। গঙ্গা এবং কি হলো ভাগীরথী, হুগলি এবং পদ্মা মিলিত হবে না, মানে বেসিক্যালি কি হচ্ছে, তিনটেই গঙ্গারই উপনদী। তাহলে এই হলো আমাদের দীর্ঘতম নদী। নিম্নগতি কত কিলোমিটার বিস্তার লাভ করেছে না 520 কিমি। 520 কিমি। এটা হচ্ছে কি আদর্শ নদী ভারতের, সেটা হচ্ছে গঙ্গা। তার প্রধান উপনদী হচ্ছে যমুনা নদী। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যমুনা নদী। তারপরে যে নদীটা নিয়ে আমরা আলোচনা করব সেই নদীটা ভারতের পশ্চিম দিকে রয়েছে। আমি একটু করে নিই, এই যে আমি যদি জাস্ট ক্যামেরাটা একটু করে নিই তাহলে দেখতে পাবো সিন্ধু নদীর উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি। সিন্ধু নদী মোট দৈর্ঘ্য কিন্তু 2880 কিমি, কিন্তু ভারতে মাত্র 709 কিমি রয়েছে। উত্তর পশ্চিম ভারতের এই যে সিন্ধু নদী আমরা দেখতে পাচ্ছি, সিন্ধু নদী জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। তার এখানে 5টা শাখা নদী আমরা দেখতে পাচ্ছি। সিন্ধু নদীর 5টা শাখা নদী আমরা এখানে দেখতে পেয়ে থাকি। কি কি নদী আমরা দেখতে পাই না, বিতস্তা, ঠিক আছে, যে বিতস্তা যাকে আমরা ঝিলাম বলি, ঠিক আছে, বিতস্তা, চন্দ্রভাগা, আর হচ্ছে ইরাবতী, শতদ্রু, আর এখানে রয়েছে বিপাশা। 5টা এখানে রয়েছে কিন্তু 1 2 3 4 5, ঠিক আছে, এই যে বিপাশা, শতদ্রু, ওকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে প্রথম কি হবে না বিতস্তা, চন্দ্রভাগা দুটো, ইরাবতী, শতদ্রু, আর এইটার নাম কি, এটার নাম হচ্ছে কিন্তু বিপাশা নদী। টোটাল 5টা। একে পঞ্চনদের, পাঞ্জাবকে আমরা পঞ্চনদের দেশ বলে থাকি। মাত্র 709 কিমি হচ্ছে কোথায় না ভারতে প্রবেশ করেছে। টোটাল কত 2880 কিমি। তিব্বতের এই যে তিব্বতের এখানে মানস সরোবর যে হ্রদ রয়েছে, সেই মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের সেঙ্গি জাংবো হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে কে না এই সিন্ধু নদী। জম্মু কাশ্মীর রাজ্যে জাস্কর ও লাদাখ পর্বতের মাঝখান দিয়ে 560 কিমি এটা কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে এই সিন্ধু নদীর উপনদীগুলো তার কোন দিকে প্রবাহিত হয়েছে না বাম তীরে প্রবাহিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তো আরব সাগরে এসে পতিত হয়েছে, আমরা এই দেখতে পাচ্ছি। তাহলে 5টা তার উপনদী কি কি, শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা এবং বিতস্তা। এই 5টি কিন্তু আমরা ভাগ এখানে দেখতে পেয়ে থাকি। এটা হচ্ছে সিন্ধু নদী। তারপরে যে নদীটা আমরা দেখতে পাই সেটা আমরা উত্তর পূর্ব ভারতে। আমি আরেকটু যদি ম্যাপটাকে একটু ঘুরিয়ে নিই তাহলে আমরা এই যে এখানটায় দেখতে পাবো ব্রহ্মপুত্র নদী। সেই ব্রহ্মপুত্র নদী এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদী। এই যে ব্রহ্মপুত্র নদ লেখা রয়েছে। ব্রহ্মপুত্র নদী চেমাইংদুং হিমবাহ, চীনের চেমাইংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে ভারতবর্ষে অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করেছে তার নাম কি হয়েছে না সাংপো নদী, ঠিক আছে। চেমাইংদু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সাংপো নামে তিব্বত হিমালয়ের
সমান্তরালে 1800 কিমি পথ অতিক্রম করেছে এবং সিং এবং দিহং নামের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম গিরিখাত হিমালয়কে ছেদ করে অরুণাচল প্রদেশে সে প্রবেশ করেছে। কি নামে? দিহং। এবং এখানে দিবং এবং লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র, তাহলে দিহং নামে প্রবেশ করলো সাংপো, সাংপো থেকে দিহং, দিহংয়ের পর এখানে দিবং এবং লোহিত, এটার সঙ্গে মিলিত হয়ে নাম কি হলো? ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদে মাজুলি বলে একটি বৃহত্তম বিশ্বের, কি বলবো, মাজুলি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ আমরা বলে থাকি। এখানে মাজুলি আমরা দেখতে পেয়ে থাকি এই ব্রহ্মপুত্র। আবার ব্রহ্মপুত্র বাংলাদেশে এসে প্রবেশ করেছে। যখন বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম, বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম কি হয়? যমুনা। এইখানে কিন্তু কয়েকটা কোশ্চেন আসতে পারে। চীনের নাম কি ছিল? সাংপো। এরপরে আমরা কি দেখলাম না, যখন সে অরুণাচল প্রদেশে প্রবেশ করলো তখন তার দিহং, এখানে দিবং এবং লোহিতের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র। আর বাংলাদেশে যখনই সে প্রবেশ করে গেল তখন কি হলো না, বাংলাদেশে প্রবেশ করলে তার নাম কি হয়ে গেল না, যমুনা। সেখানে আবার মেঘনার সঙ্গে সে মিলিত হয়ে গেল। এরপরে এই তো তিনটি বড় বড় নদী আমরা চলে গেলাম। তারপরে যদি আমাদের একটু বড় নদী আলোচনা করতে হয়, ঠিক আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আমরা দেখে নেব দক্ষিণ ভারতের নদী, যেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই নদীগুলো কি হয়েছে না, ওই নদীগুলো ম্যাক্সিমাম কি হচ্ছে না, এই পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। গোদাবরী, গোদাবরী তার দৈর্ঘ্যের জন্য, গোদাবরী তার দৈর্ঘ্যের জন্য তাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আবার এখানে কাবেরী নদী সব কিন্তু এই দিকে প্রবাহিত হয়েছে, আর কোন দিকে না, এই দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এটা গোদাবরী, কৃষ্ণা, এটা হচ্ছে কাবেরী। কৃষ্ণা নদী এখানে নাগার্জুন সাগর আমরা লক্ষ্য করতে পারি, কৃষ্ণা। এটা হচ্ছে কি, কাবেরী নদী। কাবেরী নদীকে কি বলা হচ্ছে না, কাবেরী নদীকে বলা হয় তার পবিত্রতার জন্য তাকে গঙ্গা নদী বলা হয়ে থাকে। কাকে না, এই কাবেরী নদীকে। আবার গোদাবরীকে কিসের জন্য গঙ্গা বলা হয় না, দৈর্ঘ্যতম বা দীর্ঘতম নদী হওয়ার জন্য তাকে কিন্তু আমরা কি বলে থাকি না, গঙ্গা নামকরণ করা হয়েছে। এইগুলো কিন্তু, এইগুলোর সবগুলোর কিন্তু এরা বদ্বীপ সৃষ্টি করতে পারে। আর এইগুলো কি, প্রত্যেকটা নদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এরপরে যদি আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই, তাহলে জাস্ট এই দিকে, তাহলে এই দিকে আমরা যদি আমরা পশ্চিম ভারতে দেখি, তাহলে পশ্চিম ভারতে কতগুলো নদী আমরা দেখতে পাবো। যেরকম এইখানে আমরা কি দেখছি না, লুনি নদী, যেটাকে ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী বলা হয়। অন্তর্বাহিনী নদী আমরা সকলেই জানি, স্থলভাগে সৃষ্টি হয়ে স্থলভাগে বিলীন হয়ে যায়। এই যে লুনি নদী আমরা দেখতে পাচ্ছি, এইখানে রাজস্থান থর মরুভূমি দেখতে পাচ্ছি, এখানে লুনি নদী। এখানে কিন্তু গুজরাটের কাছে আমরা কি দেখতে পাচ্ছি না, গুজরাটের কাছে এটা আমরা কি নদী দেখতে পাচ্ছি, গুজরাটের কাছে আমরা সবরমতী নদী দেখতে পাচ্ছি। তারপরে এটা মাহি নদী, এটা নর্মদা, আর এটা হচ্ছে তাপ্তি। এগুলো হচ্ছে পশ্চিম ভারতের নদী। এইগুলো কিন্তু যেহেতু এইগুলোর ঢাল বেশি হয়, তার জন্য এইগুলো কোনোটাই কিন্তু কি দ্বীপ সৃষ্টি করতে পারে না। নর্মদা নদী যেন অমরকণ্টকের উৎসস্থল, অমরকণ্টকের উৎসস্থল এখানে আরব সাগরে এসে পতিত হচ্ছে। তাপ্তি নদী কি হচ্ছে, যে তাপি নদী মুলতাই পর্বতের উৎসস্থল, তারপরে এসে আরব সাগরে পতিত হচ্ছে।
এখানে আমরা মহানদী দেখতে পাচ্ছি, যেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই যে পূর্ব দিকে চিল্কা হ্রদ আমরা এখানে দেখতে পাচ্ছি, চিল্কা হ্রদ। মহানদী কী হচ্ছে? সিউয়া পাহাড়, এই সিউয়া পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। গোদাবরী নদী এইখানে প্রায় পশ্চিম ভারতে উৎপত্তি লাভ করেছে, ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করে এখানে কী হয়েছে? পূর্ব দিকে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী সেই পশ্চিম দিকেই তার অবস্থান, পশ্চিম ঘাটের মহাবালেশ্বর, পশ্চিম ঘাট পর্বত, এইখানে তো পশ্চিম ঘাট পর্বত রয়েছে, তাহলে পশ্চিম ঘাট পর্বতের মহাবালেশ্বরের কাছে উৎপত্তি লাভ করে সে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। খেয়াল করতে হবে, এগুলো প্রত্যেকটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তা কৃষ্ণা নদী, এরপরে কি হচ্ছে? কাবেরী নদী, সেও কিন্তু পশ্চিম ঘাটের তালা কাবেরীতে উৎপত্তি লাভ করে সে কিন্তু কোথায় পতিত হয়েছে? না, সে ও কিন্তু আমাদের বঙ্গোপসাগরে পতিত। প্রায় 805 কিমি দৈর্ঘ্য রয়েছে এই বঙ্গোপসাগরে। তাহলে মোটামুটিভাবে এইটাই হচ্ছে ভারতবর্ষের নদী ব্যবস্থা। আমরা একটু গোটাটাকে একসঙ্গে আমরা দেখে নিই। তাহলে গোটাটাকে যদি আমরা একসঙ্গে দেখি তখন আমরা ওকে, এইখানে গোটাটা চলে আসছে। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিই। এখানে গঙ্গা নদী একদম বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, যমুনা তার উপনদী আমরা দেখতে পাচ্ছি। সিন্ধু নদী এখানে চীনে তার উৎপত্তি লাভ করে এই যে আরব সাগরে পতিত হয়েছে, এবং তার যে 5টা উপনদী রয়েছে এখানে লক্ষ্য করতে পাচ্ছি আমরা। ব্রহ্মপুত্র নদী চীনে সাংপো নামে দিবং লোহিতের সঙ্গে মিশে ব্রহ্মপুত্র, তারপরে বাংলাদেশে যমুনা, তারপরে হচ্ছে মাহি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। গোদাবরী নদী দীর্ঘতম হওয়ার জন্য তাকে দক্ষিণ ভারত আমরা কি বলে থাকি? দক্ষিণ ভারতের গঙ্গা বলে থাকি। কিসের জন্য? দীর্ঘতম হওয়ার জন্য। ভারতের দীর্ঘতম নদীর নাম যেহেতু গঙ্গা, তার জন্য একে গঙ্গা বলা হয়ে থাকে। এখানে কাবেরী নদী দেখতে পাচ্ছি, পবিত্রতার জন্য, পবিত্রতম হওয়ার জন্য। গঙ্গাকে আমরা পবিত্র, গঙ্গার জল আমরা নিই, ঠিক আছে? সেই জন্য একে আমরা কি বলি? যে পবিত্র নদী বলে থাকি। বাকি পশ্চিম দিকের নদী, অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী। এখানে সরাবতী, তাপ্তি, মাহি, নর্মদা এবং তাপি, এটা পশ্চিম দিকের নদী। এই হচ্ছে ভারতের নদ নদী। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কি? আদর্শ নদী কাকে বলে? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? প্রশ্ন তোমাকে যদি দীর্ঘ হিসাবে দেয় তাহলে গোদাবরী, যদি পবিত্রতার দিক থেকে দেয় তখন তুমি কি বলবে? আর তখন তুমি সবসময় বলবে কাবেরী নদী, ঠিক আছে? আর অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। আর পঞ্চনদের দেশ 5টা যে তার উপনদী, সেখানে আমরা বলে দেবো সিন্ধু নদীর যে 5টা উপনদী রয়েছে, ঠিক আছে? কি কি উপনদী বাম তীরে? না, সব উপনদীগুলোই বাম তীরে। কি কি? শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা এবং বিতস্তা, এই 5টা। তাহলে এইভাবে যদি আমরা পড়ি, আমি ম্যাপের সাহায্যে এই জন্যই দেখালাম, প্রত্যেকটা জিনিস তোমরা ম্যাপে টু দ্য পয়েন্টে দেখতে পাচ্ছ। এবার আরেকটা কোশ্চেন হতে পারে যে গঙ্গা যখন তার উৎপত্তি হয় কি নামে পরিচিত ছিল? না, ভাগীরথী। এটা সবসময় মনে রাখতে হবে। আবার পশ্চিমবঙ্গে যখন ঢুকলো, রাজমহলের কাছ থেকে যখন পশ্চিমবঙ্গে ঢুকলো, তখন কিন্তু তার প্রথম নাম কি হলো? ভাগীরথী। তারপরে হুগলি নামকরণ হয়ে বঙ্গোপসাগরে পতিত হলো। এইটা আমাদের সকলকে মনে রাখতে হবে, এইভাবেই কিন্তু পড়তে হবে। ওকে, এখানে আদর্শ নদী কাকে বলে এই প্রশ্নটা আসে ক্লাস 10-এ। এরপরে শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, সকলে ভালো থেকো।